হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি হলাম সুকান্ত ঘোষ, তোমাদের অনলাইন ক্লাস করিয়ে যাচ্ছি আমার নিজের মতো করে। তো আমাদের কিন্তু 10 নম্বর অধ্যায় চলছিল। 10 নম্বর অধ্যায় থেকে আমরা একটা ক্লাস কমপ্লিট করেছিলাম। তো তারপরে একটু সমস্যার জন্য ক্লাস দিতে পারিনি। যাই হোক, আবার আজকে ক্লাসটা শুরু করছি। আজকে ক্লাসে কিন্তু আমরা 10 নম্বর অধ্যায়ে অনুশীলনী সলভ করে নেব। তোমাদের কিন্তু আজকে থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টারের প্রথম এক্সাম শুরু হয়েছে। তো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে এক্সাম ভালো দিয়েছো। আগামীতে তোমাদের কম্পিউটার এক্সাম আছে। তো তোমরা আশা করি তোমার প্রিপারেশন তো নিয়েছো। তো চ্যাপ্টার 10 থেকে তোমাদের বাকি যেগুলো আছে ওগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। আর ওগুলো একটু মানে সময় সাপেক্ষ ব্যাপার আছে, ভালো করে প্র্যাকটিক্যালটা বুঝতে হবে। তো সময়ের অভাবে এইটুকু আমি দিতে পারলাম না। যাই হোক, তোমাদেরকে আমি এখান থেকে এক্সারসাইজটা সলভ করে দিচ্ছি, তাতে কিন্তু তোমাদের অনেকটা হলেও উপকার হয়ে যাবে। ঠিক আছে? আর তোমরা যদিও জানো, তোমাদেরকে আমি পরে বিশদে আলোচনা করব যে এক্সামের আগের দিন তোমরা কীভাবে প্রিপারেশন নেবে বা কোথা থেকে কত মার্কসের প্রশ্ন আসতে পারে। তোমরা প্রত্যেকে জানো আমাদের কিন্তু এক্সেল থেকে মোট 10 নম্বরের প্রশ্ন আসবে। তো আমরা কিন্তু খুব ভালো মতোই দুটো চ্যাপ্টার, মানে এক্সেল থেকে যে দুটো চ্যাপ্টার আছে 8 এবং 9 কমপ্লিট করে নিয়েছি। আর শেষ অধ্যায় থেকেও আমরা কিন্তু আজকে এক্সারসাইজটা দেখে নেব। তো আজকে আমরা এক্সারসাইজ দিয়েই ক্লাসটা শুরু করছি। তো এই দেখো আমাদের 10 নম্বর অধ্যায়ে এক্সারসাইজ। ঠিক আছে? এখান থেকে কিন্তু আমরা দেখে নেব হচ্ছে এমসিকিউ, ম্যাচিং, মানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যেভাবে বলেছে যে ধরনের প্রশ্ন প্যাটার্ন আসবে, এই গুহপালের বইয়ে কিন্তু সেই ধরনের প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে? তো ক্লাসটা দেখো। আর তোমাদের কিন্তু এক্সেল থেকে অবশ্যই ক্লাসগুলো ভালো মতো বুঝতে হবে, বুঝলে তোমরা কিন্তু এমসিকিউ অ্যান্সার করতে পারবে। তো এখান থেকে দেখো প্রথমে দেওয়া আছে সঠিক প্রশ্নের উত্তর দাও। নিম্নলিখিত কোন শর্টকাট কি ব্যবহার করে ক্রিয়েট টেবিল বক্স দেখা যায়? অবশ্যই কন্ট্রোল+T। আমরা কিন্তু কন্ট্রোল+T চেপে ক্রিয়েট টেবিল বক্সটা ওপেন করতে পারি। নাম্বার 2, এক্সেলে কোনো ডেটা সেটকে টেবিলে রূপান্তর করলে রিবনের নতুন যে ট্যাবটা হয় ট্যাবের নাম কি? ডিজাইন ট্যাব। নাম্বার 3, এক্সেলে কোনো টেবিলের নামকরণ করা যায় নিচে কোনটি থেকে? অবশ্যই নেম বক্স থেকে কিন্তু আমরা টেবিলের নামকরণ করতে পারি। নাম্বার 4, নিচে কোনটি একটি টেবিলের সঠিক নাম? সেলস_পার্সন। দেখো এখানে কিন্তু দেখো গ্যাপ আছে, টেবিলের নামে কোনো গ্যাপ হয় না। এখানেও তোমার দেখো দুটো নাম একসাথে আছে, বাট এই যে একটা গ্যাপ আছে। একমাত্র সেলস_পার্সন, আন্ডারস্কোর দেওয়ার অর্থ হচ্ছে দুটো নামকে একসাথে যুক্ত করা। তো আন্ডারস্কোর দিয়ে কিন্তু আমরা টেবিলের নাম লিখতে পারি। ঠিক আছে? নাম্বার 5, ডিজাইন ট্যাবের প্রপার্টিজ গ্রুপের অধীনে রিসাইজ টেবিল অপশনে ক্লিক করলে রিসাইজ টেবিল ডায়লগ বক্সের মাধ্যমে নিচে কোন কাজটা করা যায়? আমরা এখানে কোনো রো বা কলামকে যুক্ত করতে পারি, অথবা রো বা কলামকে মুছেও ফেলতে পারি। অর্থাৎ কি এ ও বি উভয় কিন্তু করা যায়। নাম্বার 6, এক্সেল টেবিলের হেডারে ফিল্টার বাটন যুক্ত ও মুছে ফেলতে নিচে কোন শর্টকাটকে তোমরা ইউজ করবে? অবশ্যই কন্ট্রোল+Shift+L। আমরা যদি ফিল্টার বাটন যুক্ত করতে চাই বা মুছতে চাই, আমাদের কিন্তু অবশ্যই কন্ট্রোল+Shift+L চাপতে হবে। নাম্বার 7, চার্টস কমান্ড গ্রুপটি কোন ট্যাবে থাকে? অবশ্যই ইনসার্ট ট্যাবে। আমি একবার এক্সেলটা এখানে খুলে নিই, তাই তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। এক্সেল আমি এখান থেকে খুলে নিচ্ছি। হ্যাঁ, খুলুক। আচ্ছা, খুলছে এক্সেল ব্ল্যাঙ্ক। দেখো আমাদের কিন্তু ইনসার্ট টেবিলে কিন্তু আমাদের ইনসার্ট টেবিলে যদি ক্লিক করি, এখানে আমাদের চার্টস কমান্ড গ্রুপটা এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখে নিই 8 নাম্বার, নিচে কোনটি একটি চার্টের ধরন নয়? বার একটা চার্ট, পাই একটা চার্ট, লাইন একটা চার্ট। অতএব অ্যাপেল বলে কিন্তু কোনো চার্ট আমাদের নেই। ঠিক আছে? আচ্ছা, নাম্বার 9, নিচে কোনটি চার্টের অংশ নয়? দেখো চার্টে আমাদের প্লট এরিয়া থাকে, লিজেন্ড থাকে, এটা একটা লিজেন্ড হবে, হ্যাঁ ডি হবে। গ্রিড লাইন থাকে। একমাত্র জেড অ্যাক্সিস কিন্তু কোনো চার্টের অংশ নয়। এক্সেলে তোমার হচ্ছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস থাকে, জেড বলে কোনো অ্যাক্সিস নেই। নাম্বার 10, এক্সেলে পাই চার্টের আকৃতি কেমন হয়? অবশ্যই বৃত্তাকার ধরনের হয়, পাই গোল টাইপের হয়। নাম্বার 11, একটি চার্ট সিলেক্ট করলে এর মধ্যে নিচে কোনটি থাকে না? ডিজাইন চার্ট থাকে না। চার্ট এলিমেন্ট থাকে, চার্ট স্টাইল থাকে, চার্ট ফিল্টার থাকে, ডিজাইন চার্ট থাকে না। নাম্বার 12, পিভিওর টেবিল অপশানটি নিচে কোন ট্যাবে পাওয়া যায়?
অবশ্যই ইনসার্ট ট্যাবে পাওয়া যায়। নাম্বার 13, ফাংশন আর্গুমেন্ট ডায়লগ বক্সটি পাওয়া যায় নিচে কোনটিতে? অবশ্যই ফর্মুলা বারে কিন্তু আমাদের ফাংশন আর্গুমেন্ট বক্স পাওয়া যায়। নাম্বার 14, ড্যাশবোর্ডে কোনো স্লাইসারের সাথে একটি চার্টের সংযোগ স্থাপন করা যায় নিচে কোন অপশন ব্যবহার করে? অবশ্যই রিপোর্ট কানেকশন বাটন অপশন ব্যবহার করে করা যায়। নাম্বার 15, এক্সেলের ডেটাগুলিকে গ্রাফিক্যাল উপস্থাপন করাকে কী বলে? চার্ট বলে। গ্রাফিক্যাল মানে হচ্ছে যখন তুমি কোনো ডেটাকে চিত্রের মাধ্যমে দেখাবে তাকে বলা হবে গ্রাফিক্যাল। সেই কাজটা কিন্তু আমাদের করা যায় চার্টের মাধ্যমে। নাম্বার 16, নিচে কোনটির সাথে পিভট টেবিলের সম্পর্ক আছে? পিভট চার্টের সাথে সম্পর্ক আছে, স্লাইসের সাথে সম্পর্ক আছে, পিভট টেবিল হেডের সাথে সম্পর্ক আছে, অবশ্যই তার মানে সবকিছুর সাথে সম্পর্ক আছে। নাম্বার 17, কোনো ডেটা সেট থেকে অদ্বিতীয় বা ইউনিক রেকর্ডগুলি পাওয়া যায় নিচে কোন অপশান থেকে? অবশ্যই পাওয়া যায় অ্যাডভান্স ফিল্টার ডায়লগ বক্স থেকে। আমি ফিল্টার করার অর্থ হচ্ছে ছেঁকে নেওয়া, আর অ্যাডভান্স ফিল্টার করলে আমি ওখান থেকেও ছাঁকতে পারবো, কিছু ইউনিক কিছু তথ্য পাওয়া যায় অ্যাডভান্স ফিল্টার থেকে। নাম্বার 18, গোল সিক কমান্ডের সাহায্যে প্রকৃত লোন অ্যামাউন্ট নির্ণয় করার সময় নিচে কোন ফাংশনটি ইউজ করা হয়? অবশ্যই পিএমটি। ঠিক আছে, পিএমটি দিয়ে কিন্তু আমরা অ্যাকচুয়াল লোন অ্যামাউন্ট বের করতে পারি। নাম্বার 19, এর মধ্যে কোথায় এক্সপোর্ট অপশান পাওয়া যায়? ফাইল ট্যাবের ব্যাকস্টেজ ভিউতে কিন্তু আমাদের এক্সপোর্ট অপশান পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, এবার দেখে নিচ্ছি আমরা পরের প্রশ্ন। ডিলিমিটেড চেকবক্স অপশনটি কোথায় দেখা যায়? টেক্সট ইম্পোর্ট উইজার্ড স্টেপ 1 স্টেপ 3 ডায়লগ বক্সে দেখা যায়। এগুলো থিওরি না পড়লে বোঝা যাবে না, বইটাও পড়তে হবে তোমাদেরকে। নাম্বার 21, কখন নেভিগেটর ডায়লগ বক্সটি দেখা যায়? এক্সেলে কোনো ডেটা ইম্পোর্ট করার সময় কিন্তু আমাদের নেভিগেটর ডায়লগ বক্স দেখা যায়। নাম্বার 22, নিচে কোনটিতে গোল সিক অপশন পাওয়া যায়? ডেটা টুলস কমান্ড গ্রুপের হোয়াইট ইফ অ্যানালাইসিস বাটনে কিন্তু গোল সিক অপশন পাওয়া যায়। নাম্বার 23, টেক্সট ইম্পোর্ট উইজার্ড স্টেপ 2 স্টেপ 3 ডায়লগ বক্সের ডিলিমিটার্সের অধীনে এদের মধ্যে কোনটি অনুপস্থিত থাকে? সেখানে আমার ট্যাব থাকতে পারে, সেমিকোলন থাকে, কমা থাকে, কিন্তু কোনো কোলন থাকে না। ঠিক আছে। নাম্বার 24, হাইলাইট চেঞ্জেস ডায়লগ বক্সে নিচে কোনটি থাকে না? অবশ্যই হোয়াট থাকে না। নাম্বার 25, কমেন্টস অপশানটি নিচে কোন ট্যাবে থাকে? অবশ্যই ইনসার্ট ট্যাবে কিন্তু আমাদের কমেন্ট অপশন থাকে। এবার দেখেছি শূন্যস্থান পূরণ। কী বলছে? কোনো সেল রেঞ্জকে টেবিলে রূপান্তর করার পর রিবনে ড্যাশ নামক ট্যাব যুক্ত হয়। অবশ্যই ডিজাইন ট্যাব যুক্ত হয়। টেবিলটি সিলেক্ট অবস্থায় শুধু ডিজাইন ট্যাব দেখা যায়। টেবিল তৈরি করার পর স্বয়ংক্রিয়ভাবে টেবিলটি টেবিল 1 নাম দ্বারা শনাক্ত হয়ে থাকে। তারপর তোমার চাইলে পরে টেবিলের নাম চেঞ্জ করতে পারো। নাম্বার 2, এক হয়ে গেল 2, ওয়ার্কশিটে কোনো চার্ট যুক্ত করলে সেই চার্ট সিলেক্ট করলে পাশে 3টি বাটন দেখা যায়। খুব ইম্পর্টেন্ট, একটা চার্ট এলিমেন্ট, একটা কি চার্ট স্টাইল, একটা চার্ট ফিল্টার, এই 3টা দেখা যায়। ঠিক আছে। নাম্বার 3, মাইক্রোসফট এক্সেলের তথ্য বিশ্লেষণের সময় বিভিন্ন উৎস থেকে ডেটা ইম্পোর্ট করা যায়। এমন দুটি সফটওয়্যারের নাম কি? অবশ্যই মাইক্রোসফট অ্যাক্সেস আর এসকিউএল থেকে কিন্তু করা যায়। ঠিক আছে, ইম্পোর্ট করা যায় এখান থেকে। তো আমরা অ্যাক্সেস থেকে আনতে পারি, এসকিউএল থেকে নিয়ে আসতে পারি ডেটা ইম্পোর্ট করে। নাম্বার 4, এমএস এক্সেলে চার্টে ইউনিটগুলি উল্লম্ব কলাম দ্বারা, টোটাল সেলগুলিকে লাইন দ্বারা চিহ্নিত করা যায়। তার মানে উল্লম্বগুলো হয় কলাম দিয়ে আর সেলকে করা যায় লাইন দিয়ে। এবার দেখে নেব বাম দিক ও ডান দিকে ম্যাচিং। কি বলছে? টেবিলকে আমরা নেভিগেট করব। কীভাবে করব? ফর্মুলা বারে নেম বক্সের ড্রপ ডাউনে ক্লিক করে প্রদর্শিত তালিকায় টেবিল সিলেক্ট করতে হয়। 2 নম্বর কী বলছে? টেবিলের নাম পরিবর্তন করা যায় কীভাবে? ডিজাইন ট্যাবের প্রপার্টিস কমান্ড গ্রুপের টেবিল নেম লেখার নিচে টেক্সট বক্সে ক্লিক করতে হয়। 3 নম্বর কী বলছে? টেবিল হেডারে প্রদর্শিত থাকা টেবিলকে রূপান্তর করতে হবে। আর 4 নম্বর, টেবিলে রো বা কলাম যুক্ত বা মুছে ফেলা হয়। ডিজাইন ট্যাবের প্রপার্টিস কমান্ড গ্রুপের রিসাইজ টেবিল থেকে কিন্তু রো কলাম মুছে যায়। অর্থাৎ অপশান কী হচ্ছে? এ নাম্বারটা, 1-এর এ, 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। দ্বিতীয় টেবিল কী বলছে? এক্সেলের ডেটা এক্সপোর্ট, এটা কোন অপশান দেওয়া হবে? কপি আর পেস্ট পদ্ধতি দেওয়া হয়। গোল সিক কী হবে?
অর্থাৎ তল্লাশি করা। 3 নাম্বার, রিপোর্ট বা সামারি বিষয়বস্তু কী হবে? অবশ্যই হবে বি নাম্বার, 6 মাসে সেলস পার্সন দ্বারা প্রোডাক্টের টোটাল সেল দেখানো। মানে রিপোর্ট মানে হচ্ছে সামারি, তুমি যা যা বিজনেস করলে 6 মাসে বা 1 বছর, এই টাইপের অপশনগুলো হবে। তুমি যা যা বিজনেস করলে মানে তো ওটাকে টোটাল করে এক জায়গায় দেখানো। আর লাস্ট কী আছে? ডেটা ভিজুয়ালাইজেশন, মানে যাতে আমরা দেখতে পারি, বুঝতে পারি। ওটা কী হবে? চার্ট বা গ্রাফ দিয়ে কিন্তু আমরা ডেটাকে ভিজুয়ালাইজ করতে পারি। অর্থাৎ অপশান কী হচ্ছে? 1-এর সি, 2-এর এ, 3-এর বি, 4-এর ডি, সি নাম্বারটা। ওকে, এবার দেখে নেব বিবৃতি ও যুক্তিমূলক প্রশ্ন, মানে কারণ ও তার মানে ফলাফল তার কারণ। ঠিক আছে, দেখো বিবৃতি কি বলছে? টেবিল ডিজাইন ট্যাবের প্রপার্টিজ কমান্ড গ্রুপের অধীনে রিসাইজ টেবিল অপশানে ক্লিক করলে টেবিলের রো বা কলামকে মুছে ফেলা যায়। ঠিক, কারণ এক্সেল ওয়ার্কশিটে বিভিন্ন ডেটাকে গ্রাফের মাধ্যমে প্রকাশ করাকে চার্ট বলে। একদম ঠিক, এ ও আর উভয় সত্য, আর এর সঠিক ব্যাখ্যা নয়, দুটাই দুভাবে সত্য। নাম্বার 2, মাইক্রোসফট অ্যাক্সেস ডেটাবেস, ওয়েব পেজ, টেক্সট ফাইল ইত্যাদি থেকে আমরা এমএস এক্সেল ওয়ার্কশিটে ডেটা আমদানি করতে পারি। ঠিক, কারণ এমএস এক্সেলে তথ্য বিশ্লেষণের জন্য অনেক সময় বিভিন্ন উৎস থেকে ডেটা ইউজ করতে হয়, তাই বিভিন্ন উৎস থেকে ওয়ার্কশিটে ডেটা আমদানি করতে হয়। একদম ঠিক, এ এবং আর উভয় সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। আমি ডেটাগুলোকে ইম্পোর্ট কেন করব? কারণ আমাকে কিছু ডেটা কম্পেয়ার করতে হবে, ওই জন্য তো আমরা বাইরে থেকে ডেটা নিয়ে আসবো, এটা এখানে বলছে। ঠিক আছে। নাম্বার 3, এমএস এক্সেলে যখন একাধিক ডেটা উৎস থেকে কিছু ডেটা বা একটি স্প্রেডশিটে ট্র্যাক করতে চায় তখন আমাদেরকে রিপোর্ট তৈরি করতে হয়। ঠিক, কারণ এই প্রতিবেদন বা এক্সেল রিপোর্ট আমাদের ডেটাগুলিকে সংগঠিত ও পর্যালোচনা করতে সাহায্য করে। একদম ঠিক, এ এবং আর উভয় সত্য, আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। 5 নাম্বার, ডায়াগ্রাম ও চার্ট ভিত্তিক প্রশ্ন। ঠিক আছে, এখানে ডায়াগ্রাম দেওয়া আছে, ডিজাইন ট্যাব, তার মধ্যে প্রপার্টিজ কমান্ড গ্রুপ, তার মধ্যে আবার রিসাইজ টেবিল, এখান থেকে আমরা অ্যাড রো কলাম করতে পারি। অর্থাৎ অ্যান্সার কী হবে? সি। নাম্বার 2, 1 হলো 2, নিচে পাই চার্ট তৈরির স্টেপ। অবশ্যই ইনসার্টে ক্লিক করতে হবে, তারপরে আমি একটা ডাটা রেঞ্জ সিলেক্ট করে নেব, তারপরে পাই বাটনে ক্লিক করব, তারপরে সিলেক্ট পাই চার্ট। অ্যান্সার হবে ডি। আচ্ছা, এটা একটু ধরো একটু দেখে নিই একবার। ইনসার্ট রিবনে আমাকে চার্টস কমান্ড গ্রুপে আসতে হবে, তো সেক্ষেত্রে কিন্তু আমার অপশানটা হচ্ছে এখানে ডি নাম্বার হবে না, বি হবে। ইনসার্ট রিবনে চার্টস কমান্ড গ্রুপে আসতে হবে। ঠিক আছে, চার্টস কমান্ড গ্রুপের মধ্যে কিন্তু আমাকে পাই, আর আমি যে বলছি ডেটা রেঞ্জ, এটা আমাকে আগে করতে হতো। যদি ইনসার্টের অপশানে আগে থাকতো ড্যাশ, তবে আমাদের আগে কিন্তু ডেটা রেঞ্জকে সিলেক্ট করতে হবে, তারপর ইনসার্ট রিবনে যাও, তারপর চার্টস কমান্ড গ্রুপে গিয়ে ওখান থেকে পাই দেখে নাও। এই ইনসার্ট রিবন চার্টস কমান্ড গ্রুপ, এখান থেকে পাইয়ে ক্লিক করতে হবে, একটা পাই ক্লিক করে পাই চার্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার দেখে নিন 6 নাম্বার। তোমাকে এখানে কী করতে হবে? সাজাতে হবে কোনটা আগে কোনটা পরে। দেখো এখানে কী বলছে, তুমি কী করে বার চার্ট তৈরি করবে। সেক্ষেত্রে আমার 4 নাম্বার স্টেপটা আগে হবে। যে তথ্যের উপর ভিত্তি করে বার চার্ট তৈরি করতে হবে, ওয়ার্কশিট থেকে সেটাকে সিলেক্ট করতে হবে, অবশ্যই করতে হবে। নাম্বার 1, এরপর ইনসার্ট রিবনে চার্টস কমান্ড গ্রুপে ইনসার্ট কলাম অর বার চার্ট বাটনে ক্লিক করতে হবে। তারপরে কী হবে, এখান থেকে বিভিন্ন চার্টের লেআউট দেখা যাবে, তারপরে ওখান থেকে একটা চার্টকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা বার চার্ট ইনসার্ট করতে পারি। এবার দেখে নিই নাম্বার বি, নিচে মাইক্রোসফট এক্সেস ডেটাবেস থেকে তথ্য আমদানি করার পদ্ধতি, মানে আমি কী করে ডেটাকে আমি ইম্পোর্ট করব। ঠিক আছে, তো প্রথমে আমার 4 নাম্বারটা, রিবনের ডেটা ট্যাবে গেট এক্সটার্নাল ডাটা কমান্ড গ্রুপে গেট ডেটা বাটনে ক্লিক করে প্রাপ্ত তালিকা থেকে ফর্ম ডেটাবেসে ক্লিক করতে হবে, তারপরে মাইক্রোসফট অ্যাক্সেস ডেটাবেস অপশনে ক্লিক করতে হবে, করলাম। তারপরে 3 নাম্বারটা, এরপর ইম্পোর্ট ডায়লগ বক্স দেখা যাবে। এই ডায়লগ বক্সে নির্দিষ্ট ড্রাইভ বা ফোল্ডার থেকে ডেটাবেস ফাইলটাকে সিলেক্ট করতে হবে, তারপর ইম্পোর্ট বাটনে ক্লিক করতে হবে। তারপর 1 নাম্বার, এরপর নেভিগেটর ডায়লগ বক্স প্রদর্শিত হবে। এই নেভিগেটর বক্স থেকে ডেটাবেসের ফাইলটা সিলেক্ট করে ডায়লগ বক্সের নিচে লোড বাটনে ক্লিক করতে হবে, তাই প্রাপ্ত তালিকায় লোড টুতে ক্লিক করতে হবে, সবচেয়ে 2 নাম্বারটা। এরপর ইনপুট ডেটা বক্স দেখা যাবে, সেখান থেকে এক্সিস্টিং ওয়ার্কশিট নিউ ওয়ার্কশিট সিলেক্ট করলে পরে ওকে বাটনে ক্লিক করে ডেটাবেসটা ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, এই হলো আমাদের অন্য কোনো উৎস থেকে ডেটাকে ইম্পোর্ট করার স্টেপ।
অ্যান্সার হচ্ছে 4, 3, 1, 2। ঠিক আছে, এবার দেখতে পাবো সত্য বা মিথ্যা, কোনটা সত্য বা কোনটা মিথ্যা আমাদেরকে দেখতে হবে। কি বলছে স্টেটমেন্ট এ, এক্সেলের তথ্যসমূহকে যখনই টেবিলে রূপান্তর করা হয় তখনই স্বয়ংক্রিয়ভাবে টেবিলের নাম টেবিল 1, টেবিল 2, টেবিল 3 ইত্যাদি হয়। একদম ঠিক। যদি আমার প্রথম টেবিল হয় তার নাম টেবিল 1 হবে, পরেরটা টেবিল 2 হবে, এইভাবেই যাবে। ঠিক আছে। বি কি বলছে, বিপুল পরিমাণ তথ্য নিয়ে টেবিলে কাজ করার সময় স্ক্রলিং করে নিচে গেলে হেডিং সমূহ প্রদর্শিত থাকে না। একদমই ঠিক, এটা হচ্ছে উভয়ই সত্য। আমরা কিন্তু এই হেডিংটাকে ফিক্স করতে পারি একটা অপশনের সাহায্যে। ঠিক আছে। আচ্ছা, নাম্বার 2, এক্সেলের চার্টে চারদিকে যে চৌকো বক্স থাকে তার উপরে চার্টটি অবস্থান করে তাকে চার্ট এরিয়া বলে। একদম ঠিক। বি কি বলছে, সব চার্টের ক্ষেত্রে চার্টের শিরোনাম বা টাইটেল থাকে না, কিছু কিছু ক্ষেত্রে চার্ট টাইটেল দেখা যায়। একদম মিথ্যা। ঠিক আছে। আচ্ছা, তাহলে এ সত্য, বি মিথ্যা। এবার 3 নম্বর, এক্সেলের ডেটার ভিজুয়ালাইজেশন চার্ট বা গ্রাফের মাধ্যমে খুব ভালোভাবে উপস্থাপন করা যায় না। একদম ভুল, যায়। আচ্ছা, বি কি বলছে, এক্সেলের ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য বিভিন্ন চার্ট বা গ্রাফ রয়েছে যেগুলি ইউজ করে আমরা ডেটার উপর ভিজুয়ালাইজেশন করতে পারি। একদম সত্য। তাহলে বি সত্য, এ মিথ্যা। এবার দেখে নিই লাস্ট একটা প্রশ্ন, ঘটনা বিশ্লেষণ। না লাস্ট না, এরপর একটা প্রশ্ন আছে। কি দেখব, একটা ঘটনা দেওয়া আছে, ওটাকে বিশ্লেষণ করে অ্যান্সার দিতে হবে। কি বলছে, ধরা যাক রবি তার দোকানে কোনো দ্রব্য 25 টাকা মূল্যে 1000 পিস বিক্রি করলে তার লাভ হবে 25,000 টাকা। একদম ঠিক। যদি সমপরিমাণ দ্রব্য বিক্রি করে রবিকে 35,000 লাভ করতে হয় তবে তার কী করতে হবে, দেখে না ব্যাপারটা। এই ক্ষেত্রে রবিকে প্রতিটা দ্রব্য কত টাকায় বিক্রি করতে হবে, অবশ্যই 30 টাকায়। ঠিক আছে, কারণ ওইটা বেচলে কিন্তু আমি এই লাভটা পাবো। ঠিক আছে। যদি সমপরিমাণ দ্রব্য, আচ্ছা ওকে 1000 পিস বেচতে হবে, লাভ করতে হবে 35, অবশ্যই তাকে কিন্তু 35 টাকায় বেচতে হবে। ঠিক আছে, পার পিস। আচ্ছা, নাম্বার বি, এক্সেলে কোন পদ্ধতি অবলম্বন করে রবি কত টাকায় দ্রব্যটা বিক্রি করলে তা বার করতে পারবে, অবশ্যই গোল সিক দিয়ে কিন্তু এই কাজটা করতে পারবে। নাম্বার সি, যদি ওই দ্রব্যটি বিক্রি করে তার 30,000 টাকা লাভ করতে হয় তবে কত টাকা বিক্রি করতে হবে, অবশ্যই 30 টাকা বিক্রি করতে হবে, কারণ 30 ইন্টু 1000 30,000 টাকা, এদিকে 35 ইন্টু 1000 35,000 টাকা। ঠিক আছে। নাম্বার ডি, দিনের শেষে দেখা যায় রবি ওই দ্রব্যটি বিক্রি করে 5,000 টাকা ক্ষতি হয়ে গেছে, তাহলে সে দ্রব্যটি কত টাকায় বিক্রি করেছিল, অবশ্যই 20 টাকায় বিক্রি করেছে, কারণ সে তো 25,000 টাকা লাভে বেচছিল। ঠিক আছে, এবার সে 5 কম বেচছে, তাহলে তাকে কি 20 টাকায় বেচতে হয়েছে। ঠিক আছে। আচ্ছা, নাম্বার 9, এবার এটা লাস্ট আমাদের আজকে, দুটো আমাদের সম্পর্ক তৈরি করতে হবে তোমাকে। তো কী বলেছে স্টেটমেন্ট এ, কোনো সেল রেঞ্জকে এক্সেলের টেবিলে রূপান্তরিত করার পর রিবনের ডিজাইন নামক একটি ট্যাব যুক্ত হয়। ঠিক আছে, একদম তাই। সেই কারণে টেবিলটি সিলেক্ট অবস্থায় শুধু ডিজাইন ট্যাব দেখা যায়। বি স্টেটমেন্টটি এর কারণ। ঠিক আছে। নাম্বার 2, 1 হয়ে গেল 2, এক্সেলের লাইন চার্ট তৈরি করতে হলে ইনসার্ট রিবনের চার্টস কমান্ড গ্রুপের লাইন বাটনে ক্লিক করতে হবে। একদম ঠিক। নাম্বার বি, যে তথ্যের উপর ভিত্তি করে পাই চার্ট তৈরি করতে হবে প্রথমে এক্সেল থেকে সেটাকে সিলেক্ট করতে হবে। দুটোই ঠিক, কিন্তু হচ্ছে এর সাথে কোনো সম্পর্ক নেই। এ এবং বি স্টেটমেন্টটি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। নাম্বার 3, কপি ও পেস্ট পদ্ধতি হলো এক্সেল স্প্রেডশিটের ওয়ার্ডের মাধ্যমে ডেটা স্থানান্তরের একটি উপায়। একদম ঠিক, কিন্তু কপি করে আমি ওয়ার্ড থেকে এক্সেলে নিয়ে আসতে পারি। গোলসিক পদ্ধতি হলো এক্সেল স্প্রেডশিট এবং ওয়ার্কবুক ডকুমেন্টের মধ্যে স্থানান্তরের একটি উপায়। একদম ভুল, গোলসিক দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত তথ্য পেতে পারি বা ফলাফল পেতে পারি। তাহলে এ স্টেটমেন্ট সত্য, বি হলো মিথ্যা। তো স্টুডেন্ট, আমরা কিন্তু খুব ভালোভাবেই 10 নম্বর চ্যাপ্টারটা শেষ করলাম। তো আশা করি তোমাদেরকে আমি পুরো সিলেবাস শেষ করে দিয়েছি। তোমরাও চ্যানেলের খুব পাশে ছিলে, তোমরা ভবিষ্যতেও চ্যানেলের পাশে থাকবে। আমি যতদূর পারবো তোমাদেরকে হেল্প করার চেষ্টা করে যাব। সবার জন্যই এই ভিডিও, ঘোষ কম্পিউটার একাডেমি সবার জন্য, বিশেষ কারোর জন্য চ্যানেলটি নয়। যারা টিউশন পড়তে পারছো না, যাদের বাড়ির প্রত্যন্ত গ্রামে অনেক সমস্যার মধ্যে আছো, যাই হোক, সবার জন্য ভেবে কিন্তু আমি এই ক্লাসগুলো করিয়েছি, নিজের মতো করে করিয়েছি।
আশা করি তোমরা এই ক্লাসগুলো যদি মন দিয়ে ফলো করো তোমরা অনেক হেল্প পাবে। যারা প্রথমবার চ্যানেল দেখছো প্রত্যেককে বলো তোমরা প্রত্যেকে চ্যানেলের মেন প্লেলিস্ট ভিজিট করো। তোমাদেরকে প্লেলিস্টের মধ্যে কিন্তু অসংখ্য ভিডিও দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ মানে বানানো আছে, তোমরা খুব মন দিয়ে দেখো। তো তোমরা এই ভিডিওটা দেখে নাও, তারপরে তোমাদেরকে আমি এই গৃহপালের বই থেকে দুটো মডেল কোশ্চেন দেওয়া আছে, ওটা আমি তোমাদের সলভ করে দেবো। আর সবশেষে আরেকটা ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বোর্ড থেকে যে মডেল কোশ্চেন দিয়েছে ওটা সলভ করে দেবো পরীক্ষার আগে। তো আশা করি ভিডিও কেমন লাগছে তোমরা জানিও, চ্যানেলের পাশে থেকো। ততক্ষণের জন্য বাই, বেস্ট অফ লাক, ভালো থেকো।